শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্টাডি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজ তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমার আজকের অধ্যায় হলো নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন। তাহলে সেট ও ফাংশন এটা করার আগে আমাদের জানা উচিত সেট ও ফাংশনের জনককে। তাহলে সেট ও ফাংশনের জন্য হলো জর্জ ক্যান্টর, জন্ম 1845, মৃত্যু 1918। তাহলে প্রথম আমরা আমাদের টপিকসটা দেখে নিই। টপিকস নাম্বার 1 এ আছে সেট, 2 এ আছে সেট প্রকাশের পদ্ধতি, 3 এ আছে সসীম সেট, 4 অসীম, 5 ফাঁকা সেট, তারপরে উপসেট, প্রকৃত উপসেট, সেটের অন্তর, সার্বিক সেট ও প্রোব সেট। তাহলে অধ্যায়টা শুরু করার আগে আমরা সেট ও ফাংশনের জনক কে সেটা আগে জেনে নেওয়া যাক। সেট ও ফাংশনের জনক হলো জর্জ ক্যান্টর, জার্মান গণিতবিদ। তিনি 1845 সাল থেকে 45 সালে জন্মগ্রহণ করেন এবং 1918 সালে মৃত্যুবরণ করেন। তাহলে আমাদের প্রথম টপিকসটা হলো সেট। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নবম দশম শ্রেণীর, যেমন নবম দশম শ্রেণী এর সাবজেক্ট হলো বাংলা, ইংরেজি, গণিত। তাহলে নবম দশম শ্রেণীটা হলো আমাদের সেট, আর বাংলা, ইংরেজি, গণিত এই বিষয়টা হলো আমাদের সেটের উপাদান সংখ্যা। অর্থাৎ আমরা লিখতে পারি একটি সেট এর উপাদান সংখ্যা 1, 2, 3। অর্থাৎ এটা হলো মূল সেট আর 1, 2, 3 হলো এর উপাদান সংখ্যা। এটা হলো সেট। তারপর আছে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে সেটের উপাদান সংখ্যা, সকল উপাদান সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর ভিতর লেখা হয়, সেটা হলো তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কি? যে পদ্ধতিতে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, সেটা হলো সেট গঠন পদ্ধতি। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। তালিকা পদ্ধতি হলো একটা সেট, এর উপাদান সংখ্যা 1, 2, 3। এটা হলো তালিকা পদ্ধতি, অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট। এটা হলো তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিটা কি? সেট গঠন পদ্ধতিটা হলো, মনে করো একটি সেট, এটাকে লেখা যায় x, যেন x বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানে x টা যে বিজোড় সংখ্যা এটা কিন্তু সুনির্দিষ্ট না, এই সংখ্যাটা আমাদের বের করে নিতে হবে। এটা হলো সেট গঠন পদ্ধতি। তারপরে 3 নম্বর টপিক হলো সসীম সেট। সসীম সেটটা কি? সসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, সেটা হলো সসীম সেট। যেমন একটি সেট এর উপাদান সংখ্যা 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 এইগুলো গণনা করা যায়, অর্থাৎ এটা হলো সসীম সেট। তারপর আছে অসীম সেট। অসীম সেটটা কি? মনে করো বি একটি সেট, এর উপাদান সংখ্যা 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ এখানে আরো আছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এর পরে আরো অনেক সংখ্যা আছে যে সংখ্যাগুলো গণনা করা যায় না, সেগুলো হলো অসীম সেট। এরপরে টপিকটা হলো আমাদের ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি? অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই, সেটা হলো ফাঁকা সেট। মানে হলো সি একটা সেট, এর কোনো উপাদান নেই, অর্থাৎ এটা হলো ফাঁকা সেট। উপসেট। তাহলে উপসেটটা কি?
উপসেটটা হলো এ একটি সেট, এ সেটের উপসেটটা হলো এ বি আর হলো ফাঁকা সেট। এটা কিভাবে হলো? অর্থাৎ এ যে উপাদান রয়েছে এই উপাদান দিয়ে যতগুলো সেট তৈরি করা যাবে সেটা হলো এ সেটের উপসেট। যেমন এখানে এ এর উপাদান হচ্ছে এ বি সি, তাই এই এ বি সি দিয়ে যে কয়টি সেট তৈরি করা গেছে সেটা হলো এ সেটের উপসেট। উপসেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। উপসেট। এরপর আছে প্রকৃত উপসেট। তাহলে উপসেট জানার পর আমরা জানবো প্রকৃত উপসেটটা কি। প্রকৃত উপসেটটা হলো প্রকৃত উপসেট অর্থাৎ এখানে বি একটা সেট এবং সি একটা সেট। বি সেটের উপাদান সংখ্যা 4, 4, 5, 6, 7 এবং সি সেটের উপাদান সংখ্যা 5, 6, 7। অর্থাৎ এই দুটো সেটের ভিতরে যে সেটের উপাদান সংখ্যা কম সেই সেটটা হলো বি সেটের প্রকৃত উপসেট। অর্থাৎ এখানে বি সেটের উপাদান হচ্ছে 4, 5, 6, 7 এবং সি সেটের উপাদান হচ্ছে 5, 6, 7। অর্থাৎ বি সেট থেকে সি সেটের উপাদান সংখ্যা কম, তাই বলা যায় হলো সি সেট হলো বি সেটের প্রকৃত উপসেট। অর্থাৎ সি সেটের উপাদান সংখ্যা বি সেটের ভিতরে আছে, তাই এখানে সি কে বি সেটের প্রকৃত উপসেট বলা যায়। তাহলে সি কে বি এর প্রকৃত উপসেট কিভাবে লেখা যায়? সি প্রকৃত উপসেট বি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এটা হলো প্রকৃত উপসেটের চিহ্ন। তারপরে আমাদের সেটের অন্তর। সেটের অন্তরটা কি? সেটের অন্তরটা হলো বি একটা সেট, এর উপাদান সংখ্যা এ বি সি। ডি একটা সেট, এর উপাদান সংখ্যা এ বি। অর্থাৎ বি ডি দুটি সেট। এটাকে যদি আমরা সেটের অন্তরালে লিখি তাহলে এভাবে লেখা যায় বি ডিভাইডেড ডি, বা বি থেকে ডি বাদ। অর্থাৎ বি যে উপাদান সংখ্যা আছে আর ডি যে উপাদান সংখ্যা আছে, বি থেকে ডি এর উপাদান সংখ্যা বাদ দিলে বি সেটে যে উপাদান সংখ্যা অবশিষ্ট থাকে সেটাই হলো সেটের অন্তর। অর্থাৎ বি এর উপাদান সংখ্যা এ বি সি মাইনাস ডি এর উপাদান সংখ্যা এ বি। অর্থাৎ ডি এর উপাদান সংখ্যা এ বি থেকে বি এর উপাদান সংখ্যা বাদ দিলে বি এর উপাদান সংখ্যা আর যে বাকি থাকে সেটা হলো সেটের অন্তর। সার্বিক সেট। তাহলে আমরা এখন জানবো সার্বিক সেটটা কি। সার্বিক সেটটাকে এন দ্বারা অথবা ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখানে n সমান সমান 1, 2, 3, 4, 5, 6 আর বি সেটের উপাদান আছে 3, 4, 5, 6, সি সেটের উপাদান আছে 4, 5, 6। অর্থাৎ সার্বিক সেটটা কি? সার্বিক সেটটা হলো এখানে n এর যে উপাদান আছে, বি এর যে উপাদান আছে আর সি এর যে উপাদান আছে, এই বি সি এর উপাদান সবগুলো উপাদান যদি n এর ভিতরে থাকে তাহলে সেটা হলো সার্বিক সেট। অর্থাৎ সার্বিক সেটের অনেকগুলো মান আছে আর এই মানগুলো এই বি সি মানগুলো যদি এর ভিতরে থাকে তাহলে সেটা হলো সার্বিক সেট। এখানে দেখো বি এর যে মান আছে সি এর যে মান আছে সবগুলো মানে কিন্তু এর ভিতরে আছে, কারণ এটা কিন্তু আবার সসীম সেটে বলা যায়, অসীম সেটে বলা যায়, কারণ এটা গণনা করা যায় না। অর্থাৎ এর যে উপাদানগুলো সব এর ভিতরে আছে, তাই এটাকে সার্বিক সেট বলা যায়। তারপরে আমাদের আছে হলো পূরক সেট। পূরক সেটটা কি? পূরক সেট অর্থাৎ এ সি। অর্থাৎ সার্বিক সেট থেকে এটাকে বাদ দিতে হবে। এ সি এর মানে হলো সার্বিক সেট থেকে এটাকে বাদ দিতে হবে। অর্থাৎ সার্বিক সেটে যে উপাদান থাকবে আর এ সেটে যে উপাদান দেওয়া থাকবে, এই উপাদান থেকে সার্বিক সেট থেকে এই উপাদান সংখ্যা বাদ দিলে যা থাকবে সেটা হলো
আমাদের পুরো সেট। যেমন আমাদের সার্বিক সেট যেমন ইউ সমান সমান দেয়া থাকবে এ বি সি ডি, আর আমাদের এর মান যদি দেয়া থাকে বি সি ডি, অর্থাৎ এর মানে হলো সার্বিক সেট থেকে এ কে বাদ দিতে হবে, অর্থাৎ সার্বিক সেট মাইনাস এ, অর্থাৎ এ বি সি ডি থেকে আমাদের এ বাদ দিতে হবে, বি সি ডি, অর্থাৎ বি সি ডি আমাদের এই সেট থেকে বি সি ডি বাদ যাবে, বাদ যেটা থাকবে সেটা হলো আমাদের প্রকৃত উপসেট। তারপরে আমাদের আছে হলো এখানে আরেকটা লেখা হয়নি নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট অর্থাৎ নিচ্ছেদ সেটটা কি? অর্থাৎ নিচ্ছেদ সেটটা হলো যে সেটের কোনো উপাদান নেই সেটা হলো নিচ্ছেদ সেট। যেমন এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট মান নেই, এটা হলো নিচ্ছেদ সেট। তাহলে এখানে যে টপিকস গুলো আমরা লিখেছি সব টপিকস গুলো আমরা আলোচনা করে ফেলছি। তাহলে এখন আমরা এই অধ্যায়ের কিছু চিহ্ন সম্পর্কে জেনে নেওয়া যাক। আমাদের প্রথম দেয়া আছে জানো, অর্থাৎ দুটি সেটের ভিতরে সম্পর্ক বোঝায়, এটা হলো জানো। তারপরে আছে বিলংস টু, অর্থাৎ একটি সেটের মানকে আরেকটি সেট দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো বিলংস টু। যেমন এ এর মানটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো বিলংস টু। এই বিষয়টা তারপরে এটা হলো ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হলো কমন আনকমন সবকিছু, অর্থাৎ এ একটা সেট, এর উপাদান সংখ্যা দিয়ে আছে ই এফ জি। তারপরে বি একটা সেট, এর উপাদান সংখ্যা দিয়ে আছে 1 2 3, অর্থাৎ আমরা যদি এটাকে লিখি এ ইউনিয়ন বি, তাহলে এ এর উপাদান সংখ্যা দিয়ে আছে ই এফ জি ইউনিয়ন, আমাদের বি এর উপাদান সংখ্যা দেওয়া আছে 1 2 3। তাহলে আমরা জানি ইউনিয়ন মানে হলো কমন আনকমন সব, অর্থাৎ এ সেটের যে উপাদান আছে আর বি সেটের যে উপাদান আছে এই উপাদানগুলো সবগুলো নেওয়া যাবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে ই এফ জি 1 2 3। এটা হলো ইউনিয়নের ব্যবহার। তারপরে আমাদের দেওয়া আছে ইন্টারসেকশন, অর্থাৎ ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হলো শুধু কমান, অর্থাৎ এখানে এ সেটের যে উপাদান আছে আর বি সেটের যে উপাদান আছে, অর্থাৎ এ সেটের উপাদান আর বি সেটের উপাদানের মধ্যে যে উপাদানটা কমন আছে সেটা হলো এটার অ্যান্সার, এটা হলো ইন্টারসেকশন। আর স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যাটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হলো মানে 1 2 3 4 5 -9 -1 -3 যা আছে এগুলো সবই হলো স্বাভাবিক সংখ্যা, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর কি হলো মূলদ সংখ্যা, যে সকল মূলদ সংখ্যা সেটা হলো কিউ দ্বারা প্রকাশ করা হয়। আর বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা মানে কি 1 2 3 4 5 6 7 8 যত সংখ্যা আছে, যে সংখ্যা এই সংখ্যাকে আর দ্বারা, অর্থাৎ বাস্তব সংখ্যা আর দ্বারা প্রকাশ করা হয়। তারপরে এটাকে বলা হলো ফাঁকা সেট, অর্থাৎ যে সেটের কোনো উপাদান থাকে না সেটা হলো ফাঁকা সেট। ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করা হয়, আবার সেকেন্ড বন্ধনী দ্বারাও প্রকাশ করা হয়। আর আমরা জানি সার্বিক সেটটা কি? সার্বিক সেটের চিহ্ন হলো এটা। তাহলে আমরা অধ্যায়টা আলোচনা করার পরে আমরা কিছু উদাহরণ দিই। এখানে উদাহরণ নম্বর 1, এটা আমাদের বলতেছে এ একটি সেট, এর উপাদান সংখ্যা হলো 7 14 21 28, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হোক। তাহলে কিন্তু আমরা আগেই জেনেছি যে সেট গঠন পদ্ধতিটা কি।
তাহলে আমরা এটা সেট গ্রহণ পদ্ধতিতে প্রকাশ করি। আমাদের এখানে দেখো দেওয়া আছে এ সেটের উপাদান সংখ্যা 7, 14, 21, 28। তাহলে আমাদের বুঝতে হবে যে এই সংখ্যাগুলো এখানে কি বোঝা যাচ্ছে। দেখো এখানে কিন্তু সবগুলো কিন্তু 7 দ্বারা গুণ করা যাচ্ছে। 7 কে 7, 7 গুণ 2, 14, সবগুলো কিন্তু 7 দ্বারা গুণ করা যাচ্ছে। তাহলে কিন্তু এটা কিন্তু 7 এর গুণিতক, অর্থাৎ এরা 7 দ্বারা গুণ করা হচ্ছে। তাহলে এটা হলো 7 এর গুণিতক। তাহলে এটাকে যদি আমরা সেট গ্রহণ পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কিভাবে লেখা যায়? তাহলে দেখো এ একটি সেট, সেকেন্ড ব্র্যাকেট x যেন x 7 এর গুণিতক। অর্থাৎ x হলো থেকে বড় হতে হবে। তাহলে আমরা কি জানতেছিলাম? সেট গঠন পদ্ধতিতে কিভাবে সেটকে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা দেব হলো এ একটা সেট। তাহলে এটাকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়? x যেন x, এখানে যে উপাদানগুলো আছে সবগুলো কিন্তু 7 এর গুণিতক, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য। আর এখানে 28 হলো x থেকে বড়, অর্থাৎ x এর মান 28 থেকে বড়। তাহলে এটাকে লেখা যায় x যেন x 7 এর গুণিতক, আর x এর মান 0 থেকে বড়, 0 থেকে ছোট এবং 28 থেকে বড় বা এর সমান। অর্থাৎ এই সেট গঠন পদ্ধতি থেকে এইভাবে প্রকাশ করা যায়। তারপর উদাহরণ নম্বর 2, এখানে বি একটা সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে, সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব? আমাদের এখানে বি এর মান দেওয়া আছে x যেন x, 28 এর গুণনীয়ক, অর্থাৎ 28 এর গুণনীয়ক যেগুলো সেগুলো হলো বি এর সেট। অর্থাৎ আমাদের এখানে আমরা লিখতে পারি বি সমান সমান এখানে এর গুণনীয়ক কি, তার মানে 28 দ্বারা 28 কে যে যে সংখ্যা দ্বারা গুণ করা যায় সেটা হলো 28 এর গুণনীয়ক। অর্থাৎ আমরা লিখতে পারি 1 গুণ 28, তারপরে লিখতে পারি 4 গুণ 7। তাহলে আমরা কি কি পাচ্ছি? এখান থেকে বি সেটের উপাদান সংখ্যা 1, 4, 7 আর 28। অর্থাৎ 28 কে যে সংখ্যা দ্বারা গুণ করা যায় সেটা হলো বি সেটের উপাদান সংখ্যা। তার তালিকা পদ্ধতিতে এভাবে প্রকাশ করা হয়। তারপরে আমাদের আছে উদাহরণ নম্বর 3, সি এর উপাদান সংখ্যা x যেন x, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার গ্রেটার দেন 18। এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব? তাহলে এটা আমাদের দেখো এখানে রয়েছে x এর বর্গ, x এর বর্গ 18 থেকে বড় হতে হবে, মানে x এর যে মান আমাদের 18 থেকে ছোট হতে হবে। তাহলে এটা আমরা কিভাবে প্রকাশ করব? তাহলে আমাদের মূল দেখতে হবে আমাদের এটা কি আছে, আমাদের এটাকে বুঝতে হবে এটা কি আছে। এটা আমাদের আছে হলো x স্কয়ারের মানটা আমাদের 18 থেকে ছোট হতে হবে। তাহলে এটা কিভাবে প্রকাশ করব?
তাহলে আমাদের এখানে কিন্তু বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে বলছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিই। ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 এভাবে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা নেব। এভাবে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা নেব। তাহলে আমরা দেখো প্রথম কি নিচ্ছি 1, তাহলে x এর মান প্রথম 1 নেব। তাহলে আমরা এখানে লিখতে পারি x সমান সমান 1 হলে x স্কয়ার সমান সমান 1 স্কয়ার সমান সমান 1 যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয়? 1 ই হয়। গ্রেটার দ্যান লেস দ্যান 18। অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে, আমরা যদি x এর মান 1 নিই তাহলে কি আমাদের এই শর্তটা মানতেছে? আমাদের এখানে এটার মানে হলো লেস দ্যান, আর এটাকে বলা হয় হলো গ্রেটার দ্যান। অর্থাৎ এই পাশে যে হা করা মুখ এটা হলো বড়, আর এই পাশের মুখটাকে ছোট দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই পাশের মুখটাকে বড় দ্বারা প্রকাশ করা হয় আর এই পাশের মুখটাকে ছোট দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ x এর মান এই ছোট হবে আর হলো 18 থেকে x এর মানটা ছোট হতে হবে। তাহলে আমরা যদি x এর মান প্রথম 1 নিই তাহলে এটা আমাদের কি হচ্ছে? আমাদের এই মানটা থেকে x এর মান ছোট হচ্ছে, অর্থাৎ আমাদের এই শর্তটা কিন্তু মানতেছে। তাহলে আমাদের এটা কাটা যাবে না। এবার আমরা পরবর্তী সংখ্যাটা নিই। x সমান সমান 2 হলে x স্কয়ার সমান সমান 2 স্কয়ার সমান সমান আমরা যদি 2 এর 2 বার গুণ করি তাহলে কত হয়? 4 হয়। এটাও কিন্তু x এর মান ছোট, এটাও কিন্তু নেওয়া যাবে। তাহলে আমরা উপর থেকে মুছে দিই। তারপরে আমরা x এর মান 3 নেব। আমরা x এর মান 3 হলে x স্কয়ার সমান সমান 3 স্কয়ার, তাহলে 3 যদি আমরা স্কয়ার করি তাহলে কত পাই আমরা? 9। অর্থাৎ 3 এর 2 বার গুণ করলে আমরা পাই হলো 9। অর্থাৎ এখানে 18। অর্থাৎ এটাও কিন্তু x এর মান ছোট। তাহলে আমরা x সমান সমান 4 নিই। x সমান সমান 4 হলে x স্কয়ার সমান সমান 4 স্কয়ার, তাহলে আমরা যদি 4 এর 2 বার গুণ করি কত হয়? 16। এটাও কিন্তু x এর মান ছোট, এটাও কিন্তু নেওয়া যাবে। x সমান সমান 5 বলে আমরা এখান থেকে x স্কয়ার সমান সমান 5 স্কয়ার। এখন আমরা 5 কে যদি 2 বার গুণ করি তাহলে কত হয়? 25। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের x এর শর্তটা মানতেছে না। কি জন্য মানতেছে না? আমাদের কিন্তু আমাদের শর্ত দেওয়া আছে যে x এর মানটা হবে হলো এই সংখ্যা থেকে ছোট। তাহলে দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যা ছোট না বড়? কারণ 25 থেকে 18 সবসময় ছোট, বড়, ছোট না বড়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের x এর মান শর্তটা মানতেছে না, তাহলে কিন্তু এটা আমাদের কেটে দিতে হবে। তাহলে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে x এর মান যখনই বড় হয়ে যাবে তখনই আমাদের সেটা কেটে দিতে হবে। দেওয়ার পরে আমাদের যে মানগুলো শর্ত পূরণ করেছে সেই মানগুলোই হলো আমাদের এই সি সেটের উপাদান সংখ্যা। অর্থাৎ তাহলে সি সেটের উপাদান সংখ্যাগুলো কি কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি 1 2 3 4 5 5 না 1 2 3 4। অর্থাৎ সি সেটের উপাদান সংখ্যা পাচ্ছি আমরা 1 2 3 4। অর্থাৎ এইগুলো হলো x এর শর্তটা মানতেছে। অর্থাৎ এটাই হলো আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। অর্থাৎ আমাদের যদি সেট গঠন পদ্ধতি দেওয়া থাকে তাহলে আমাদের এইভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে। তারপর আমরা অসীম সেট পড়ছি, সসীম সেট পড়ছি, ফাঁকা সেট পড়ছি, মানে যে সেটের কোনো উপাদান সংখ্যা থাকে সেটা ফাঁকা সেট। উপসেট পড়ছি। উপসেটটা কি পড়ছি? উপসেট পড়ছে হলো এ সেটের একটা এ সেটের উপাদান দেওয়া আছে, অর্থাৎ এ সেটের যে উপাদান দেওয়া আছে ওই উপাদান দিয়ে আরো যে সেট গঠন করা যায় সেটা হলো উপসেট। তারপর আমাদের বলা আছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেটটা আমরা কি জেনেছি? প্রকৃত উপসেটটা হলো বি সেটের যে উপাদান দেওয়া আছে আর এ সেটের যে উপাদান দেওয়া আছে, অর্থাৎ বি সেটের
প্রত্যেকটি উপাদান এ সেটের ভিতরে যদি থাকে তাহলে সেটা হলো বি সেটের, বি হলো এ এর প্রকৃত উপসেট। তাহলে সেটের অন্তরটা কি? সেটের অন্তর হলো এ সেট থেকে বি সেট বাদ দিতে হবে, অর্থাৎ এ সেটের যে উপাদান থাকবে আর বি সেটের যে উপাদান থাকবে, এ সেটের উপাদান বি সেট থেকে বাদ দিলি যেটা থাকবে সেটা হলো সেটের অন্তর। সার্বিক সেটটা আমরা কি জেনেছি? সার্বিক সেটটাকে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ একটা সেটের ভিতরে আরো যদি অনেকগুলো সেট থাকে সেটা হলো সার্বিক সেট। তারপরে জানিস আমরা প্রকৃত পূরক সেট, অর্থাৎ পূরক সেটটা কি? পূরক সেটটাকে প্রকাশ করা হয়, মনে করো এখানে এ আছে, এর মাথায় সি, আবার ধরো এ প্রাইম, এটা দ্বারা কিন্তু সার্বিক সেট পূরক সেট বোঝা যায়। অর্থাৎ এটার মানে কি? এটার মানে হলো এ সি, এর মানে হলো সার্বিক সেট থেকে এটাকে বাদ দিতে হবে, এটা হলো পূরক সেট। অর্থাৎ সার্বিক সেটের যে মানটা থাকবে আর আমাদের এ সেটের যে মানটা অর্থাৎ উপাদানটা থাকবে, সেই উপাদানগুলো সার্বিক সেট থেকে বাদ দিলি সার্বিক সেটের ভিতরে যে উপাদানগুলো থাকবে সেটাই হলো এ সেটের পূরক সেট। এ প্রাইম এটাও সেম জিনিস, এটা হলো কি? এ প্রাইম, অর্থাৎ সার্বিক সেটের যে উপাদান থাকবে আর এ সেটের যে উপাদান থাকবে, অর্থাৎ এ সেটের উপাদান সার্বিক সেটের উপাদানের ভিতরে থাকলি এ সেটের উপাদান সার্বিক সেটে বাদ দিলি সার্বিক সেটের ভিতরে আর যে উপাদান থাকবে সেটাই হলো এ প্রাইমের পূরক সেট। তারপরে বলেছি আমরা নিচ্ছেদ সেট, অর্থাৎ নিচ্ছেদ সেটটা কি? নিচ্ছেদ সেটটা হলো যে সেটের কোনো উপাদান নেই, সেটা হলো নিচ্ছেদ সেট। তো আমরা আজকে সেট ও ফাংশনের বেসিক সম্পর্কে আলোচনা করলাম। আমি যতটুকু আলোচনা করেছি এর ভিতরে যদি কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে হবে, পরবর্তীতে আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব। তো আজকে আর নয়, সবাইকে আবারও স্টাডি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের শরীরের প্রতি যত্ন নেবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে কি হবে, যে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু সাথে সাথে তোমরা আমাদের ভিডিওটা দেখতে পারবে। তাই আমি বলতেছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কারণ পরবর্তীতে আমরা কিন্তু নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, তারপর হলো পদার্থ রসায়ন সবগুলো ভিডিওর টিউটোরিয়াল পার্ট বাই পার্ট আলোচনা করব।